আসসালামু আলাইকুম। আজকের বায়োলজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মাহদি ভাইয়া। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো পড়ব সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ। নামগুলো শুনে তোমরা অনেকেই হয়তো ভয় পাচ্ছ, বা তোমরা প্রথম যখন এসএসসি পাস করে এইচএসসিতে আসো, প্রথম যখন এই টপিকগুলো তোমাদের সামনে আসে, সবাই একটু ভয় পায় বা মনে করে অনেক জটিল টপিক, বা ছবিগুলো দেখে বইয়ে ভয় লাগে যে এত কি কি আঁকা আছে, কি সব হাবিজাবি আঁকা আছে বইয়ের মধ্যে, এগুলো কিভাবে পড়বো। তো এই জন্য আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমরা নিউক্লিক অ্যাসিড এই জিনিসটা কি, কোত্থেকে আসে, কি দিয়ে বানানো, এবং নিউক্লিক অ্যাসিড থেকে কিভাবে আমরা ডিএনএ এবং আরএনএ পাই, এই জিনিসগুলা তোমাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তো আর দেরি না করে চলো আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, ছোটবেলায় আমরা যখন কোনো নতুন জিনিস কাছে পাইতাম বা হাতে আসতো, আমার একটা অভ্যাস ছিল, তোমাদের কেমন ছিল জানি না, তোমরা কমেন্টে জানাও যে তোমাদের ওই অভ্যাস ছিল কিনা। আমি যেটা করতাম যে ওই নতুন জিনিসটা হাতে নিয়ে একটু ভাঙতাম, ভিতরে ভিতরে কি আছে দেখার চেষ্টা করতাম যে এটার ভিতরে আসলে কি আছে। সো এই কাজটা, যেহেতু নিউক্লিক অ্যাসিড আমাদের কাছে নতুন একটা টপিক বা তোমাদের জন্য নতুন একটা টপিক, তো আমরা সেম কাজটাই এখন করব। আমরা নিউক্লিক অ্যাসিডকে ভাঙবো, ভেঙে দেখবো যে এটার ভিতরে আসলে কি আছে বা এই জিনিসটা আসলে কি। তো চলো আমরা শুরু করি নিউক্লিক অ্যাসিড সম্পর্কে। আমরা নিউক্লিক অ্যাসিডকে এখন ভেঙে দেখবো যে এর ভিতরে কি আছে। তো নিউক্লিক অ্যাসিডকে যদি তুমি ভাঙো, তাহলে দেখবা যে নিউক্লিক অ্যাসিডের ভিতরে অনেকগুলা নিউক্লিওটাইড দেখা যাবে। কি দেখা যাবে ভাইয়া? অনেকগুলা নিউক্লিওটাইড দেখা যাবে। তাহলে নিউক্লিক অ্যাসিডকে যখন আমরা ভাঙবো, তখন ভাঙলে আমরা কি দেখবো? এর ভিতরে অনেকগুলা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডকে আমরা এখানে সংক্ষেপে এরকমভাবে লিখতেছি। তাহলে কি পাবো আমরা? অনেকগুলা নিউক্লিওটাইড পাবো। তো যখন কোনো একটা বস্তু বা কোনো একটা যৌগ একই রকম অনেকগুলা ইউনিট নিয়ে তৈরি হয়, তখন সেটাকে আমরা পলিমার বলি, তাই না? তোমরা রসায়নে বা কেমিস্ট্রিতে পলিমার সম্পর্কে জেনেছো। পলিমার বলতে কি বোঝায়? যে একই রকম অনেকগুলা জিনিস মিলে যখন একটা নতুন কিছু তৈরি করে, তখন সেটাকে আমরা পলিমার বলি। আর পলিমার তৈরি করে যে ইউনিটটা বা যে এককটা, সেটাকে বলা হয় মনোমার। তাহলে আমরা যদি সেই থিওরিটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে একটা পলিমার আমরা বলতে পারি, এবং এটার মনোমার কি? তাহলে মনোমার হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার, তাই তো? তাহলে এই বিষয়টা আমরা আপাতত বুঝলাম যে নিউক্লিক অ্যাসিড নামে যদি আমার কাছে কোনো কিছু দেওয়া হয়, আমি যদি সেটাকে ভাঙি, তাহলে আমি এর ভিতরে অসংখ্য নিউক্লিওটাইড পাবো। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, নিউক্লিওটাইড জিনিসটা কি? এটা তো আমি চিনি না, বা এটা তো আমি বুঝতেছি না। তাহলে আমরা সেই একই কাজটাই করব। যদি আমি কোনো কিছু না বুঝি, তাহলে সেটাকে আমরা ভাঙবো, ভেঙে দেখবো এটার ভিতরে কি আছে। ওকে, তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডের যে সংজ্ঞাটা পাইলাম, সেটা আমরা যদি পাশে একটু লিখে রাখি, তাহলে নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। ওকে, এই কথাটা তোমরা সবাই আশা করি এখন ক্লিয়ার। এখন আমরা নিউক্লিওটাইডকে ভাঙবো। তো যদি আমরা নিউক্লিওটাইডকে ভাঙি, তখন আমরা কি পাবো? দেখি। নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা দুটো জিনিস পাই। একটা হচ্ছে নিউক্লিওসাইড, এবং আরেকটা হচ্ছে ফসফেট, অজৈব ফসফেট। ওকে, তাহলে আমরা কি বললাম? যে আমরা নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইডকে যখন ভাঙবো, তখন তার ভিতরে আমরা দেখব যে এক অণু নিউক্লিওসাইড আছে এবং এক অণু অজৈব ফসফেট আছে। তাহলে নিউক্লিওটাইড জিনিসটা কি, এর সংজ্ঞাটা যদি আমরা দিতে চাই, তাহলে কি এভাবে আমরা বলতে পারি না যে এক অণু নিউক্লিওসাইড এবং এক অণু অজৈব ফসফেট মিলে যে যৌগটা তৈরি হয়েছে, সেটাই হচ্ছে নিউক্লিওটাইড, রাইট? আর এখান থেকে যদি আমরা উপরে যেতে চাই, তাহলে অসংখ্য নিউক্লিওটাইড বা নিউক্লিওটাইডের পলিমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে দেখো আমরা ধাপে ধাপে নিউক্লিক অ্যাসিডের ভিতরে গেলাম, সেখানে দেখলাম নিউক্লিওটাইড, তারপর নিউক্লিওটাইডের ভিতরে গেলাম, এখানে আমরা পাচ্ছি নিউক্লিওসাইড এবং অজৈব ফসফেট।
আচ্ছা, অজৈব ফসফেট সম্পর্কে কারো কনফিউশন থাকার কথা না। ফসফেট তো ফসফেট, ফসফেটের সংকেত আমরা জানি হচ্ছে, ফসফেটের সংকেতটা এরকম, এবং এটা মেনলি আমরা পাই হচ্ছে একটা অ্যাসিড থেকে যাকে ফসফরিক অ্যাসিড বলা হয়। সো ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। সো এই H3PO4 থেকে যে ফসফেটটা পাওয়া যায় এটাই হচ্ছে অজৈব ফসফেট, এবং এটাই হচ্ছে নিউক্লিওটাইডের মধ্যে থাকে। এখন সমস্যা যে জায়গায় হবে সেটা হচ্ছে যে ভাইয়া ফসফেট তো বুঝলাম, কিন্তু নিউক্লিওসাইড জিনিসটা কি এটা তো বুঝতে পারছি না। এটা তো আমার কাছে নতুন লাগছে, নতুন লাগারই কথা। তাহলে আমরা এখন নিউক্লিওসাইডকে ভেঙে দেখব যে নিউক্লিওসাইডের ভিতরে কি আছে। ওকে, চলো আমরা নিউক্লিওসাইডকে ভাঙি। নিউক্লিওসাইডকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি দেখতে পাবো? নিউক্লিওসাইডকে ভাঙলে আমরা দেখব যে পেন্টোজ সুগার এবং হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার। নাইট্রোজেন গঠিত ক্ষার। দেখো যে এই যে ছকটা আমরা লিখতেছি এটা কিন্তু বইয়ে এইভাবে দেওয়া নাই। আমি তোমাদের বোঝানোর জন্য তোমাদের সাইকোলজি বা তোমরা যেভাবে চিন্তা করো, বা আমি তোমাদের জায়গায় থাকতে যেভাবে চিন্তা করেছিলাম বা যেভাবে পড়েছিলাম সেভাবে করে আমরা এটাকে একটা ছক আকারে লেখার চেষ্টা করছি। তো আমি বলবো বা রিকোয়েস্ট করবো তোমাদেরকে, যদি তোমাদের সাথে খাতা থাকে, খাতা কলম নিয়ে বসে থাকো, তাহলে খাতায় টুক করে এই জিনিসটা একটু লিখে ফেলো। বা যাদের কাছে খাতা নাই তোমরা একটু কষ্ট করে খাতা নিয়ে এসে এই জিনিসটা নোট করে ফেলাও। তাহলে পরবর্তীতে যখন তুমি নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আবার পড়তে বসবা, তখন জাস্ট খাতাটা খুললেই তোমার কাছে এই পুরো টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এতটুকু যদি তুমি ভালো বুঝে থাকো, বা এতটুকুতে যদি তোমার মনে হয়ে থাকে যে না এই ভাইয়ার ক্লাসটা আমি বুঝতে পারছি, তাহলে তোমার কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে। আমরা এই অধ্যায়ের উপরে কোষ ও এর গঠন অধ্যায়ের উপরে প্রায় 7টা ক্লাসে এই অধ্যায়টা কভার করছি। 7টা ক্লাসে আমরা পুরো টপিকগুলো একদম তোমাদের এইচএসসি থেকে শুরু করে এইচএসসির সিকিউ এমসিকিউ এবং অ্যাডমিশন লেভেল পর্যন্ত তোমরা কীভাবে প্রিপারেশন নিবে সেই ব্যাপারগুলো আমরা তোমাদেরকে একদম সহজভাবে তোমাদের মতো করে বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা এরকম ভিডিও আরও পেতে হলে বা এরকম আরও চ্যাপ্টারগুলোর ভিডিও পাওয়ার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলে, যেই চ্যানেল তোমরা এখন ক্লাসটা দেখতে পাচ্ছ, সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক দিয়ে রাখবে, যাতে যত যেই ক্লাসগুলো আপলোড হচ্ছে তুমি সবার আগে যেন জানতে পারো। একই সাথে এই ক্লাস রিলেটেড যে ডিসকাশনগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, সেগুলো জানাতে পারো আমাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবা আমাদের ডিএলসির ডিজিটাল লার্নিং সেন্টারের যে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে। তোমরা গ্রুপে জয়েন করে যে কোনো একটা পোস্ট করলেই কিন্তু আমি সেখানে তোমাদেরকে সলভ করে দিতে পারবো, বা আমাদের গ্রুপে জয়েন করে তোমরা যে কোনো আপডেট পেয়ে যাবে। সো এখনই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করে ফেলো। সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে কথা বলছি। আমরা আবারও যদি একটু রিক্যাপ করি, জাস্ট হচ্ছে সংক্ষেপে, নিউক্লিক অ্যাসিডকে ভেঙে আমরা নিউক্লিওটাইড পেয়েছি, নিউক্লিওটাইডকে ভেঙে আমরা নিউক্লিওসাইড এবং অজৈব ফসফেট পেয়েছি। এবার নিউক্লিওসাইডকে ভেঙে আমরা পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ঘটিত ক্ষার পেয়েছি। তাহলে এখন দেখো, নিউক্লিওসাইডের সংজ্ঞা যদি আমরা দিতে চাই, তাহলে আমরা এরকম বলতে পারি যে এক অণু পেন্টোজ সুগার এবং এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষার যদি যুক্ত হয়, তাহলে সেটাই হচ্ছে একটা নিউক্লিওসাইড, তাই না? তাহলে নিউক্লিওসাইডে কি থাকে? পেন্টোজ সুগার থাকে এবং নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকে। আর এর সাথে যদি আমরা নিউক্লিওটাইড বানাতে চাই, তাহলে একটা ফসফেট যুক্ত করতে হবে, তাহলে আমাদের নিউক্লিওটাইড তৈরি হয়ে যাবে। আর এরকম অসংখ্য নিউক্লিওটাইড যদি আমরা একসাথে জোড়া দিয়ে দিই, তাহলেই আমরা পেয়ে যাব নিউক্লিক অ্যাসিড। আশা করছি তোমাদের এই নিউক্লিক অ্যাসিডের একদম বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন তোমাদের যে জায়গায় সমস্যা থাকতে পারে, আমি তোমাদের জায়গা থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ভাইয়া পেন্টোজ সুগার আমরা হয়তো একটু একটু জানি পেন্টোজ সুগার সম্পর্কে, কিন্তু আরও ভালোভাবে যদি জানতে চাই তাহলে পেন্টোজ সুগার সম্পর্কে একটু জানতে হবে, এবং এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষার কি কি আছে সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাই তো? তো চলো আমরা একটু পেন্টোজ সুগার সম্পর্কে জেনে আসি। আমরা একটু নেক্সট স্লাইডে যাব। এখানে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে পেন্টোজ সুগার এই জিনিসটা কি। দেখো ভাইয়া, সুগার
মানে যদিও আমরা চিনি বুঝি, বাট এখানে আসলে সুগার বলতে বোঝানো হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, তাই তো? এখানে সুগার বলতে বোঝানো হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। ওকে, তো কার্বোহাইড্রেটের একটা স্থূল সংকেত বলতে পারো বা কার্বোহাইড্রেটের একক বলা হয়, তাহলে শর্করার একক হচ্ছে CH2ON। আমরা এখন কার্বোহাইড্রেটের ডিটেলসে যাচ্ছি না, ওটা কোষ রসায়ন অধ্যায়ের পড়া, ওই অধ্যায় যখন আমরা পড়বো তখন এগুলো আমরা ডিটেলসে কথা বলবো। এখন তোমরা আপাতত এটুকু জেনে রাখো যে শর্করা বা কার্বোহাইড্রেট যারা আছে এরা হচ্ছে এক একটা জৈব যৌগ বা রাসায়নিক পদার্থ, তাই না? এটা তো একটা রাসায়নিক যৌগ যৌগ। তো এই যে রাসায়নিক যৌগ বা এই যে জৈব যৌগ, এগুলার যে ইউনিট বা গাঠনিক একক বলতে পারো এই যে CH2ON এই জিনিসটাকে। ওকে, বা এটাকে স্থূল সংকেত বলতে পারো। এখন আমরা পেন্টোজ বলতে কি বোঝাই? পেন্টোজ বলতে বোঝাই হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন। ওকে, এখন দেখো আমরা যদি 5 কার্বন যুক্ত একটা শর্করা পেতে চাই বা তৈরি করতে চাই, তাহলে এখানে এন এর মানটা আমাদের কি দিতে হবে? এন এর মান যদি আমরা 5 দেই তাহলে এখানে আমার কার্বনের মানটা 5 চলে আসবে, তাই তো? তাহলে আমরা যদি 5 কার্বন যুক্ত শর্করার সংকেতটা লিখতে চাই তাহলে দাঁড়াবে C5H10O5। সো এটাই হচ্ছে আমাদের সেই 5 কার্বন যুক্ত শর্করার সংকেত। ওকে, এখন এটা তো হচ্ছে আণবিক সংকেত। এখান থেকে গাঠনিক সংকেতটা কেমন হয় সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখো আমরা যদি এটা গাঠনিক সংকেতটা একটু লিখি, এই লেখাটা কিভাবে সরাবো? তো পুরোটা ধরে ফেলতেছে। হুম হুম, ঠিক আছে না? কিন্তু এটা এটা তো সরানো যাচ্ছে না, যাই হোক, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা তো হচ্ছে এই 5 কার্বনযুক্ত শর্করার আণবিক সংকেত, তাই তো? এটার যদি গাঠনিক সংকেতটা আমরা দেখতে চাই তাহলে গাঠনিক সংকেতটা কিরকম হবে দেখো, সি C5H10O5, তাই তো? এখন দেখো এটা আমরা গাঠনিক সংকেত লিখতেছি, 5টা কার্বন আমাদের লাগবে, তাহলে আমরা 3 4 5টা কার্বন নিলাম। এরপর হচ্ছে যেহেতু তোমরা কোষ রসায়ন চ্যাপ্টারটা আমি ধরে নিচ্ছি এখনো পড়ো নাই বা পড়ে আগে পড়েছো, যদি পড়ে থাকো তাহলে তোমরা ধরতে পারবা, আর যদি না পড়ে থাকো তাহলে তোমাদের জন্য একটু কঠিন হবে, বাট আমি সহজ করে দিচ্ছি। দেখো এই সংকেত থেকে আমি কিভাবে গাঠনিক সংকেত লিখতেছি সেটা এখন তোমার জানার দরকার নেই। ওকে, যদি তুমি কোষ রসায়ন অধ্যায় না পড়ে থাকো, আর যারা পড়েছো তারা তো অবশ্যই বুঝতে পারবা। তাহলে আমরা এখানে একটা অ্যালডিহাইড মূলক নিয়ে আসতেছি। আহ, তোমরা জানো যে শর্করার মধ্যে দুইটা কার্যকরী মূলক হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, কিটোনও হতে পারে, ঠিক আছে? তো যেহেতু আমরা যেই পেন্টোজ সুগারটা ইউজ করব সেটা হচ্ছে অ্যালডোজ সুগার বা অ্যালডো পেন্টোজ, এজন্য আমরা এখানে অ্যালডিহাইডটা ইউজ করছি। তো এই হচ্ছে এই যে পেন্টোজ সুগার যেটা আমরা আহ, আণবিক সংকেত লিখলাম সেটার গাঠনিক সংকেত। ওকে, এখন হচ্ছে পেন্টোজ সুগার তো একটা ব্রড টার্ম। পেন্টোজ সুগার মানে 5 কার্বনযুক্ত শর্করা। এখন অনেক ধরনের 5 কার্বনযুক্ত শর্করা আছে, তার মধ্যে আমরা এখন যেই শর্করাটা লিখলাম সেটার নাম হচ্ছে রাইবোজ। এটার নাম কি? এটার নাম হচ্ছে ভাইয়া, এটার নাম হচ্ছে রাইবোজ সুগার। তাহলে এটার নাম হচ্ছে রাইবোজ সুগার। ওকে, এখন আসো আরও একটা পেন্টোজ সুগার আমাদের লাগবে নিউক্লিক অ্যাসিড তৈরি করার জন্য। সো সেটা কি বা সেটা কেমন হয় চলো আমরা একটু দেখি। তো আমি আবারও একই গাঠনিক সংকেতটা আবার লিখতেছি, তোমরা একটু খেয়াল করবা। তাহলে এই হচ্ছে আরও একটা পেন্টোজ সুগার। এখন তোমরা একটু দেখো তো যে এই দুইটা স্ট্রাকচারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এই দুটো স্ট্রাকচারের মধ্যে কি কোনো পার্থক্য আছে? তোমাদের চোখে কি কোনো পার্থক্য চোখে পড়ে?
ইয়েস, আমি জানি তোমরা সঠিকভাবেই ধরতে পেরেছো। দেখো আমরা যদি এখানে নাম্বারিং করি তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর কার্বন। তো তোমরা ঠিক ধরেছো যে 2 নম্বর কার্বনের এখানে দেখো আমাদের এই পাশে ছিল হাইড্রোক্সিল গ্রুপ, কিন্তু এই ছবিতে আমি কিন্তু একটা অক্সিজেনকে সরাই দিয়েছি। সো এই যে আমি অক্সিজেনকে সরাই দিলাম, বায়োলজিতে বা কেমিস্ট্রির ভাষায় কোনো একটা আহ, মূলককে সরাই দেওয়ার এই ধরনের বিক্রিয়াকে বলা হয় তোমার ডি ডি দিয়ে শুরু করা হয়। তোমার ডি মানে সরায় দেওয়া। সো যদি আমরা অক্সিজেন সরাই দিই আমরা বলি ডি অক্সিজেনেশন, কার্বন ডাইঅক্সাইড সরাই দিলে ডি কার্বক্সিলেশন, তাই না, হাইড্রোজেন সরাই দিলে ডি হাইড্রোজেনেশন। সো এই ধরনের যে বিক্রিয়াগুলো এগুলোকে এরকমভাবে নামে ডাকা হয়। তো আমরা দেখো রাইবোজ থেকে একটা অক্সিজেনকে যখন সরাই দিলাম তখন রাইবোজের নাম কি হবে? রাইবোজের নাম হয়ে গেল ডি অক্সি রাইবোজ। তাহলে এটা হয়ে গেল এখন ডি অক্সি রাইবোজ। আচ্ছা, তাহলে আমরা পেন্টোজ সুগার পড়ছিলাম, যেটা আমাদের নিউক্লিওসাইড তৈরিতে কাজে লাগবে। পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ঘটিত ক্ষার মিলে কিন্তু নিউক্লিওসাইড তৈরি হয়, তাই তো? মনে আছে তোমাদের? আচ্ছা, তাহলে পেন্টোজ সুগারের মধ্যে আমরা দুই ধরনের পেন্টোজ সুগার পাইলাম, একটা হচ্ছে রাইবোজ, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। দুটার মধ্যে খুব ছোট্ট পার্থক্য, সেটা হচ্ছে যে এটা 2 নম্বর কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ আছে, কিন্তু এটা 2 নম্বর কার্বনে হাইড্রোক্সিলের পরিবর্তে শুধুমাত্র হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন সরায় দেওয়া হয়েছে। এই যে 2 নম্বর কার্বন, এই কথাটা কিন্তু মনে রাখবা, কারণ এমসিকিউর জন্য বা অ্যাডমিশনের জন্য এই কোশ্চেনটা প্রায়ই আসে যে ডিঅক্সিরাইবোজের কত নম্বর কার্বনে অক্সিজেন অনুপস্থিত। ওকে, আরও একটা পার্থক্য তুমি চাইলে বলতে পারো যে এখানে 5টা অক্সিজেন আছে, এখানে 4টা অক্সিজেন আছে। সো এটা একটা পার্থক্য, এবং নামের মধ্যে তো পার্থক্য বুঝতেই পারছো, রাইবোজ ডিঅক্সিরাইবোজ। সো আমরা যখন নিউক্লিক অ্যাসিড বানাবো তখন আমরা এই দুইটা পেন্টোজ সুগারের যে কোনো একটা আমরা ব্যবহার করব। সো আপাতত এতটুকুই। আমি আরও একটু জিনিস এখান থেকে দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা যেটা স্ট্রাকচার লিখলাম সেটা হচ্ছে গাঠনিক স্ট্রাকচার বা লিনিয়ার স্ট্রাকচার বলতে পারো। আমরা যদি এটা রিং স্ট্রাকচার বানাতে চাই তাহলে এখান থেকে আমরা কিভাবে রিং স্ট্রাকচার বানাতে পারি সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। তাহলে আমরা এখন দেখব কিভাবে আমরা রিং স্ট্রাকচার বানাতে পারি। ওকে, আমি প্রথমে একটু গাঠনিক স্ট্রাকচারটা লিখে রাখতেছি। সো এক এক 2 3 4 5। দেখো তোমার যদি আগের স্ট্রাকচারটা মনে থাকে তাহলে এটা বুঝতে একটু সহজ হবে তোমার জন্য। আমরা এখানে CHO লিখেছিলাম, এটাকে আমরা একটু চেঞ্জ করে প্রপারলি লিখলাম আর কি, যে CHO আসলে কিভাবে থাকে। এখানে আমরা হচ্ছে OH দিচ্ছি, এইচ এইচ OH। এই জায়গাতে আমরা OH-টা একটু ভেঙে লিখতেছি। আর এখানে দেখো CH2OH ছিল, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। সো এখানে ঘটনাটা কি হয়, আমরা এখন কি বানাবো? রিং স্ট্রাকচার বানাবো। লিনিয়ার স্ট্রাকচারটাকে রিং স্ট্রাকচার বানাবো, ঠিক আছে? এই টপিকটা মানে এই যে এখন যে জিনিসটা আমি তোমাদের বোঝাবো, যদি কেউ মনে করো যে না ভাই এটা আমার দরকার নেই, এটা আসলেও তোমার দরকার নেই, পরীক্ষায় কিভাবে রিং স্ট্রাকচার হয় সেটা আসলেই তোমার পরীক্ষায় আসবে না, বা এটা তোমার এক্সপ্লেন করাও লাগবে না। সো তোমরা চাইলে, যারা মনে করো যে তোমার এটা বোঝার প্রয়োজন নেই, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর যারা মনে করছো যে না তোমার এটা বুঝতে চাও তাহলে তোমরা আমার সাথে থাকো। আর যারা মনে করো যে এটা এখন বুঝতে চাচ্ছ না, তোমরা আপাতত নেক্সট 1 মিনিট বা 2 মিনিট স্কিপ করে তোমরা পরের ডিসকাশনে চলে যেতে পারো। সো আমরা এখন দেখব যে কিভাবে আমরা এই লিনিয়ার স্ট্রাকচারটাকে কিভাবে রিং স্ট্রাকচার বানাতে পারি। তো দেখো রিং স্ট্রাকচার বানানোর জন্য মূলত যেটা করতে হবে যে একটা একটা লম্বা জিনিস এরকম আছে, তো এটার মাথাটাকে নিয়ে লেজের মধ্যে লাগাই দিতে হবে, তাই তো? তো মাথাটা বা লেজটা নিয়ে মাথার মধ্যে যদি আমরা লাগাই দিই তাহলে তো এটা এরকম গোল হয়ে যাবে, তাই না? এই হচ্ছে মাথার লেজ, আমরা গোল করে ফেলতে পারবো। তা এই কাজটাই আমরা এখানে করব। সো এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে যে আমরা এই ধরনের ক্ষেত্রে যখন আমরা রিং স্ট্রাকচার বানাই তখন একদম 1 নম্বর কার্বনের সাথে 1 নম্বর কার্বন, 2 3 4 5, 1 নম্বর কার্বনের সাথে শেষ কার্বনের যে আগের কার্বন, এই দুইটা কার্বনকে আমরা একসাথে করে দেই, মানে তাদেরকে জোড়া লাগাই দেই। তাহলে আমরা যদি এটাকে টেনে নিয়ে এসে এখানে নিয়ে আসি অথবা এটাকে টেনে নিয়ে এখানে নিয়ে যাই তাহলে হচ্ছে আমাদের এটা রিং স্ট্রাকচারটা হয়ে যাবে। সো এটা কিভাবে হয় দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কার্বন এবং অক্সিজেনের যে পাই বন্ধন আছে, তোমরা জানো দুটো বন্ধন থাকলে একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। যে পাই বন্ধন আছে সেখানে যে দুটো ইলেকট্রন ওরা শেয়ার করে আছে কার্বন এবং অক্সিজেন,
এখানে যেটা হয়, অক্সিজেন তার তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে কার্বন থেকে এই দুটো ইলেকট্রনকে সে নিজের দিকে টেনে নিয়ে যায়। টেনে নিয়ে যাওয়ার কারণে সে হচ্ছে আংশিক পজিটিভ, আর কার্বনটা হচ্ছে আংশিক নেগেটিভ হয়ে যায়। সরি, ঠিক বলেছি, আংশিক উল্টা বলেছি, সরি। ও হচ্ছে আংশিক নেগেটিভ, ও হচ্ছে আংশিক পজিটিভ হয়ে যায়, তাই তো? ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভ আমরা বলি। তো এরকম হইতে হইতে একটা সময় যেটা হয় যে এই বন্ধনটা আসলে আর 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 কাজ করে না, এবং হচ্ছে বলা যায় যে অক্সিজেন এই দুটো ইলেকট্রন নিজের কাছেই নিয়ে যায়, মানে বন্ধনটাই ভেঙে যায়, এবং হচ্ছে কার্বন এরকম পজিটিভ হয়ে থাকে। সো আমরা যদি এটা এখানে দেখাই, তাহলে আমরা এইভাবে দেখাতে পারি যে এই কার্বন অক্সিজেন বন্ধনটা ভেঙে গেছে, কার্বন পজিটিভ হয়ে আছে, অক্সিজেন নেগেটিভ হয়ে আছে, আর হচ্ছে এই অবস্থায় আছে এরা 3 4 5। এদিকে কি হয়, এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের যে শেয়ারকৃত বন্ধনটা, এই দুটা ইলেকট্রনও কিন্তু অক্সিজেন নিজের কাছে নিয়ে আসে, এবং সে হচ্ছে নেগেটিভ হয়ে যায়, এই হাইড্রোজেনটা পজিটিভ হয়ে যায়। তো যেটা হইল দেখো যে এখানে এই বন্ধনটাও ভেঙে গেছে, তাই না? হাইড্রোজেন প্লাস হয়ে এখান থেকে ছুটে গেছে, এই অক্সিজেনটা নেগেটিভ হয়ে আছে, আর বাকি যা ছিল তা আগের মতোই আছে, বাকিটা আমরা এখন লিখতেছি না। সো এই যখন অবস্থা, তখন দেখো যে আমরা জাস্ট পজিটিভ নেগেটিভ যদি প্রান্ত চেঞ্জ করে ফেলি, ঠিক আছে, জাস্ট হচ্ছে এর সাথে নেগেটিভ পজিটিভ ছিল, এর সাথে পজিটিভ ছিল, আমরা এখন যদি মানে এদেরকে একটু শিফট করে দিই বা অল্টার করে দিই, অর্থাৎ এই হাইড্রোজেন যে পজিটিভ, ও চলে যাবে এই অক্সিজেনের কাছে, আর এই অক্সিজেন নেগেটিভ ও এই কার্বন পজিটিভকে ধরে ফেলবে। যদি এরকম করি আমরা, তাহলে দেখো কেমন দেখায়। তাহলে এই ছিল এই প্রথম কার্বনটা, আমরা এখানে লিখতেছি প্রথম কার্বন, তার সাথে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? আমরা এখন এটাকে আমরা কি করে ফেলি, রিং আকারে লিখে ফেলি, যেহেতু আমরা রিং বানায় ফেলতেছি। সো এই হচ্ছে 1 নাম্বার কার্বন, তাই তো? এই 1 নাম্বার কার্বন, ওকে। এই যে এই কার্বনটা 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। এই কার্বনের সাথে কি আছে দেখো, এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, তাই তো? সো আমরা এখানে একটা হাইড্রোজেন দিলাম, আর দেখো এই যে এইচটা এই অক্সিজেনের কাছে গেছে গিয়ে ওটা কি হয়ে যাবে, OH হয়ে যাবে না? সো আমরা দিলাম হচ্ছে এখানে একটা OH আছে। এরপর দেখো এই যে অক্সিজেন এই কার্বনকে ধরতেছে, কারণ কার্বনের এক হাত ফাঁকা, অক্সিজেনের এক হাত ফাঁকা, এই যে ধরতেছে, এই জিনিসটা আমরা এইদিকে দেখাচ্ছি। দেখো এই যে এখানে এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা আমরা এখানে দেখালাম, এই অক্সিজেনটা এখানে, এটাকে যদি আমরা স্টার্ট দিয়ে রাখি, তাহলে এটাই হচ্ছে সেই স্টার্ট দেওয়া অক্সিজেন। ওরা একটা বন্ধন তৈরি করে ফেলছে এই কার্বনের সাথে। এই অক্সিজেনের সাথে আর কে ছিল, এই যে এটা হচ্ছে 4 নাম্বার কার্বন ছিল, তাই তো? তাহলে এই যে এদিকে আমরা 4 নাম্বার কার্বনটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? 4 নাম্বার কার্বনের সাথে কিন্তু এই যে 5 নাম্বার কার্বন ছিল, এবং এখানে CH2OH ছিল, সো আমরা এটা এই জায়গায় দিয়ে দিলাম। বাট 4-এর সাথে তো 5 ছিল, 4-এর সাথে তো 3ও ছিল, তাই না? এই যে 3 নাম্বার কার্বন, এই 3 নাম্বার কার্বনটা আমরা এখানে দিব। 3-এর সাথে 2 ছিল, এই 2 নাম্বারটা আমরা এখানে দিলাম। 2-এর সাথে 1 ছিল, এই যে 1-এর কানেকশনটা আমরা দিয়ে দিলাম। এবার এদের হাতে যা ছিল সেগুলো যদি আমরা এখানে বসায় দিই, দেখো যে 5 নাম্বার কার্বনে CH2OH ছিল, আর 4 নাম্বার কার্বনে ছিল একটা তোমার ও, যেটা এখানে চলে গেছে, আর এই এইচটা তো উপরে চলে গেছে, সো এখানে কিছু নাই, একটা হাইড্রোজেন আছে, তাই তো? তাহলে 4 নাম্বার কার্বনে যে হাইড্রোজেনটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম, আর তারপর 3 নাম্বার কার্বনে একটা OH আর একটা H আছে, সো একটা H দিলাম আমরা, আর হচ্ছে একটা OH দিলাম। একইভাবে 2 নাম্বার কার্বনেও কিন্তু OH এবং H আছে। সো এই হয়ে গেল আমাদের রিং স্ট্রাকচার, ওকে। এটা ছিল লিনিয়ার স্ট্রাকচার, এখান থেকে যখন আমরা এদিকে গেছি তখন এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে রিং স্ট্রাকচার হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে আরও একবার ভিডিওটা রিওয়াইন্ড করে দেখো। আশা করি আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। জাস্ট হচ্ছে অক্সিজেনের যে দুইটা বন্ধন ছিল, এখানে কার্বনের সাথে অক্সিজেনের যে বন্ধন, আর এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন, এই দুইটা বন্ধনই ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে তারা জাস্ট তাদের পার্টনার চেঞ্জ করে নিচ্ছে। কার্বনের যে সাথে যে পার্টনার অক্সিজেন ছিল এক হাত দিয়ে, সে এই এক হাত দিয়ে এই অক্সিজেনকে ধরে ফেলছে, আর এই অক্সিজেনের যে এক হাত, সে নতুন একটা হাত পাইছে, আর ওর যে একটা হাত খালি হয়েছে, এই হাত দিয়ে সে হাইড্রোজেনকে ধরে ফেলছে, অক্সিজেনটা। সো দ্যাটস হোয়াট হ্যাপেন্ড হিয়ার, ওকে। এটাই ঘটছে এখানে। সো এই জিনিসটাকেই যদি আমরা একটু ডায়াগ্রাম করে লিখি, যাতে তোমরা বইয়ে দেখে থাকবা, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও বেশি সহজবোধ্য হবে। দেখো এই জিনিসটাকে যদি আমি এরকম লিখি, আমরা এই ছবি থেকে এই ছবিতে আসছি, এই ছবি থেকে এই ছবিতে আসছি, এখন আমরা একটু নিচে আসবো। দেখো এই ছবিটাকে যদি আমি এইভাবে লিখি, দেখো তাহলে তোমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকার কথা না, কারণ জাস্ট এই ছবিটাকেই আমি হচ্ছে এখানে লিখলাম, ওকে। সো আমরা যখন বইয়ের মধ্যে নিউক্লিক অ্যাসিড দেখি, তখন আমরা মূলত এই ছবিটাই দেখি, বা আরও আরও সিম্পল করে যদি লিখে তাহলে হচ্ছে এইরকম লিখে।
এই জাস্ট এরকম থাকে, তাই তো? সো এটা আসলে কি বোঝায়? এটা আসলে বোঝায় পেন্টোজ সুগার। এটা হতে পারে রাইবোজ, হতে পারে ডিঅক্সিরাইবোজ। জাস্ট পার্থক্যটা কোথায়? 2 নম্বর কার্বনে তুমি যদি একটা অক্সিজেন সরায় দাও তাহলে হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ, আর যদি অক্সিজেন রাখো তাহলে হয়ে যাবে রাইবোজ। সো আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে সেই যে C5H10O5 এখান থেকে, তাহলে আমরা প্রথমে ছিলাম হচ্ছে CH2ON, এটা ছিল আমাদের স্থূল সংকেত, সেখান থেকে আমরা লিখছিলাম C5H10O5। এইখান থেকে আমরা কিন্তু এইটা গাঠনিক স্ট্রাকচার, তারপর কিভাবে এটা রিং স্ট্রাকচার হইলো, তারপর কিভাবে ডায়াগ্রামে আসলো, আমরা ফুল সিনারিওটা বা ফুল জার্নিটা তোমাদের কাছে একদম সহজভাবে তুলে ধরলাম। সো এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝে না, এবং তোমাদের লেভেলে এটা আমি যা দেখেছি যে স্যাররা বা ক্লাসের স্যাররা বা টিচাররা এইভাবে এক্সপ্লেন করে না। সো আমার মনে হয় তোমরা এখান থেকে উপকৃত হবে, বা যখন তোমরা কোষ রসায়ন অধ্যায় পড়তে যাবে তখনও দেখবা যে তোমাদের এটা কাজে লাগবে। ঠিক আছে? সো আমরা যদি পেন্টোজ সুগার বুঝে থাকি, আমরা এখন একটু নাইট্রোজেন ঘটিত ক্ষার এটা সম্পর্কে জানবো। কারণ তোমাদেরকে আবার একটু মনে করাই দিই, কারণ আমরা এখন কি পড়তেছি? আমরা নিউক্লিক অ্যাসিড পড়তেছি। এখানে পড়তে গিয়ে আমরা দেখলাম নিউক্লিওসাইডের মধ্যে পেন্টোজ সুগার থাকে, সো এটা আমরা পড়ে ফেললাম। এখন আমরা নাইট্রোজেন ঘটিত ক্ষার পড়বো। তারপর যদি আমরা ফসফেট এগুলো তিনটা কানেক্ট করিয়ে নিউক্লিওটাইড বানাতে পারি এবং নিউক্লিওটাইড দিয়ে নিউক্লিক অ্যাসিড বানাতে পারি, তাহলেই আমাদের আজকের পড়া শেষ। ওকে ওকে, চলো আমরা এখন নাইট্রোজেন ঘটিত ক্ষার সম্পর্কে একটু জানি। আচ্ছা, তো তোমরা জানো যে নিউক্লিক অ্যাসিড বানানোর জন্য আমাদের 2 ধরনের ক্ষার প্রয়োজন হয়। একটা হচ্ছে পিউরিন ক্ষার, আরেকটা হচ্ছে পাইরিমিডিন ক্ষার। পিউরিন এবং পাইরিমিডিন। সো এগুলো আসলে কি? এগুলা আসলে এক ধরনের জৈব ক্ষার। জৈব ক্ষার মানে এরা জৈব যৌগ, তাই তো? তো জৈব যৌগ যেহেতু, সুতরাং এদের মধ্যে তোমার বেনজিন রিং থাকে। হ্যাঁ, আমরা জানি জৈব যৌগের মধ্যে কিছু জৈব যৌগ আছে যাদেরকে আমরা বেনজিন এবং এদের জাতক বলি। সো এরকমই কিছু জৈব যৌগ হচ্ছে পিউরিন এবং পাইরিমিডিন। সো পিউরিন এবং পাইরিমিডিনের একদম বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে যে পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট ক্ষার। 2 রিং বিশিষ্ট ক্ষার। আর পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট ক্ষার। তো দেখো, নাম যার ছোট রিং তার বেশি, নাম যার বড় রিং তার কম। তো এই রিং দিয়ে আমরা আসলে কি বোঝাচ্ছি? তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই রিং বলতে কি বোঝাচ্ছি? রিং বলতে আসলে আমরা বেনজিন রিং বোঝাচ্ছি। এই যে দেখো এরকম, তাহলে এইটা হচ্ছে একটা বেনজিন রিং। আর যদি আমরা এরকম ছবি আঁকি, আমি এগুলোর আরো ছবি তোমাদের দেখাবো। জাস্ট এখন খেয়াল করো যে এটা এখানে 2টা রিং আছে, এখানে একটা রিং আছে। সো পিউরিন ক্ষার যা, তাদের গঠনটা দেখতে এরকম হয়, আর পাইরিমিডিন যা, তাদের দেখতে এরকম হয়। ওকে, সো এটা তো আমরা জানলাম। এখন আসো পিউরিন ক্ষার কারা কারা আছে, পাইরিমিডিন ক্ষার কারা কারা আছে। পিউরিন ক্ষারের মধ্যে আমরা জানি কারা কারা আছে। একটা হচ্ছে অ্যাডেনিন, আর একটা হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিন ক্ষারের মধ্যে আছে 3টা, তাই না? একটা হচ্ছে সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। সো 2টা পিউরিন ক্ষার, 3টা পাইরিমিডিন ক্ষার। এই হচ্ছে আমাদের কাছে অপশন নিউক্লিক অ্যাসিড বানানোর জন্য। সো এদের সংকেত কেমন সেটা আমরা একটু পরে ছবি দেখব। বাট আবারও বলছি, এগুলো তোমাদের পরীক্ষার জন্য ওইভাবে কাজে লাগবে না। তোমাদের জাস্ট হচ্ছে নামগুলো জানতে হবে, কোনটা কত রং বিশিষ্ট এটা জানতে হবে, এটাই এনাফ। এর বাইরে এরা দেখতে কেমন হয়, এদের সংকেতের মধ্যে কি থাকে না থাকে, সেগুলো আমাদের জানার দরকার নাই। ঠিক আছে? সো আমরা যদি বুঝে থাকি, চলো আমরা এখন একটু সামনে যাই। তাহলে আমরা একটু সামারাইজ করতেছি। সো আমরা মোটা দাগে বলতে পারি যে একটা নিউক্লিক অ্যাসিডের মধ্যে বা একটা নিউক্লিক অ্যাসিড বানাইতে আমাদের কি কি লাগবে? আমাদের পেন্টোজ সুগার লাগবে, ক্ষার লাগবে, আর ফসফরিক অ্যাসিড লাগবে, তাই তো? এবং এই ছবিটাই আমি তোমাদেরকে আবার ভেঙে দেখাচ্ছি। দেখো যে নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আমরা নিউক্লিওটাইড পাবো, সেখান থেকে ভাঙলে আমরা নিউক্লিওসাইড পাবো। এর মধ্যে আছে হচ্ছে ক্ষার এবং হচ্ছে সুগার। সুগারের মধ্যে 2টা রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। ক্ষারের মধ্যে 2টা পিউরিন এবং পাইরিমিডিন, এবং আছে
ফসফেট। সো এই জিনিসটাই আবার আমরা এখানে সামারি করলাম। এরপর আসো আমি তোমাদেরকে যে সুগার দেখাইছিলাম, দেখো আমরা ওই ছবিটাই এখানে দেখতে পাচ্ছি যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ, জাস্ট পার্থক্যটা কোথায় দেখো, এখানে হচ্ছে এই যে দেখো OH আছে আর এখানে হচ্ছে H আছে, বাকি সবই সেম। দেখো স্ট্রাকচার আমরা যে স্ট্রাকচার দেখাইছিলাম ওই সেম স্ট্রাকচারই, এবং হচ্ছে এখানে জাস্ট রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মাধ্যমে একটা অক্সিজেনের পার্থক্য। এবং এটাই আমরা বলছিলাম যে ডিঅক্সিরাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে কিন্তু অক্সিজেনটা অনুপস্থিত থাকে, এটা খেয়াল রাখবা, ঠিক আছে। তারপর আমরা ক্ষারের ছবিগুলো যদি দেখি, আমি তোমাদের বলেছিলাম যে পিউরিন ক্ষারগুলো হচ্ছে 2 রিং বিশিষ্ট ক্ষার, তাই না? তাহলে এই যে দেখো এটা হচ্ছে অ্যাডেনিন, এটা হচ্ছে গুয়ানিন, দুইটার মধ্যে দেখো দুইটা রিং আছে, ঠিক আছে। আর এই উপরের গুলো হচ্ছে আমাদের পাইরিমিডিন ক্ষার, দেখো এগুলো একটা রিং বিশিষ্ট, থায়ামিন, এই যে থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল। তো এই হচ্ছে এদের সংকেতগুলো। আবার বলছি এই সংকেতগুলো তোমাদের পরীক্ষার কোনো কাজে লাগবে না, বা তোমাদের জানাও লাগবে না, মুখস্থ করা লাগবে না, জাস্ট একবার দেখে রাখো যে এরা দেখতে আসলে কেমন হয়। সো এই হচ্ছে আমাদের ক্ষার, এবং এদের এই যে 2 রিং বিশিষ্ট, এটা হচ্ছে 1 রিং বিশিষ্ট, এই কথাটাই আমাদের এখান থেকে জানতে হবে। এবং এই যে পিউরিনের মধ্যে কারা আছে এবং পাইরিমিডিনের মধ্যে কারা আছে, এগুলো তোমাদের MCQতে অনেক সময় পরীক্ষা আসে। আর লাস্ট হচ্ছে ফসফরিক অ্যাসিড, আমরা জানি, এটাও বলে ফেলছি অলরেডি। ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4, এটা দেখতে অনেকটা এরকম হয়, মানে এটার হচ্ছে গাঠনিক সংকেতটা এরকম হয়। এখানে ফসফেটটা থাকে সেন্ট্রাল মৌল বা কেন্দ্রীয় মৌল হিসেবে, তার সাথে হচ্ছে 4টা অক্সিজেন এবং 3টা হাইড্রোজেন, এই মিলে হচ্ছে H3PO4 তৈরি হয়। তো আমরা যদি একবারে মনে রাখি, এক কথায় মনে রাখি, একদম সামারাইজ করে ফেলি, নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমাদের পড়া কিন্তু প্রায় শেষ। নিউক্লিওসাইড কাকে বলে, তুমি জাস্ট সিম্পলি বলবা যে এক অণু পেন্টোজ সুগার, এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষার মিলে নিউক্লিওসাইড তৈরি হয়। নিউক্লিওটাইড কাকে বলে, এক অণু নিউক্লিওসাইড, এক অণু ফসফেট মিলে নিউক্লিওটাইড তৈরি হয়। আর নিউক্লিক অ্যাসিড কাকে বলে, নিউক্লিওটাইডের পলিমারই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সো তোমরা একটু কমেন্ট করো আমাদের এই ভিডিওতে যে আমরা যে টপিকটা পড়লাম নিউক্লিক অ্যাসিড, তোমরা কি এভাবেই আগে থেকেই বুঝতে কিনা, বা নতুন কিছু তোমাদেরকে আমি দিতে পেরেছি কিনা, এবং হচ্ছে তোমাদের ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও। এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটা ক্লিক করে দাও। আর যারা আমাদের সাথে আরও বেশি কানেক্টেড হতে চাও, তোমাদের প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করতে চাও, আমাদের দিক থেকে যে আমরা যে রিভিউ সেশনগুলো নিয়ে থাকি, আমাদের গ্রুপে তোমরা চাইলে জয়েন করতে পারো। আমাদের গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আচ্ছা, সো এখানে একটা টপিক আসছে যেটা নিয়ে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে যে তাহলে আমরা যদি নিউক্লিওটাইড দেখে থাকি, তাহলে তোমরা আমাকে একটু বলো তো যে ডাইনিউক্লিওটাইড এবং পলিনিউক্লিওটাইড এই জিনিসগুলো তোমরা বুঝো কিনা। দেখো আমরা এখানে একটা টার্ম লিখতেছি ডাইনিউক্লিওটাইড। ওকে, সো আমরা একটু আগে বলছিলাম যে অনেকগুলো নিউক্লিওটাইড, মানে নিউক্লিওটাইডের পলিমার মিলে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। আচ্ছা, কিন্তু ভাইয়া ধরো আমরা 2টা নিউক্লিওটাইড কানেক্ট করলাম, তাহলে এটা কি নিউক্লিওটাইডের পলিমার হলো কিনা, বা পলিমার হইতে হইলে কতগুলো নিউক্লিওটাইড লাগবে, অসংখ্য নিউক্লিওটাইড লাগবে। কিন্তু যখন আমরা 2টা নিউক্লিওটাইড কানেক্ট করতেছি, তখন তো সেটাকে আমরা নিউক্লিক অ্যাসিড বলতে পারি না। সেটাকে আমরা তখন কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ডাইনিউক্লিওটাইড। তাহলে 2টা নিউক্লিওটাইড যখন যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় ডাইনিউক্লিওটাইড। এরকমভাবে ট্রাইনিউক্লিওটাইড, তাই না? এরকমভাবে যখন অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলতে পারি পলিনিউক্লিওটাইড। পলি মানে অনেক, তোমরা জানো, পলিনিউক্লিওটাইড। তাহলে ডাইনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড, এই কথাগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আসো আমরা এখন যদি একটা নিউক্লিক অ্যাসিড বা একটা নিউক্লিওটাইড কেমন হয় সেটা সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, তাহলে দেখো আমরা একটু ছবি আঁকি। তাহলে আমরা একটা সুগার নিচ্ছি, এখানে একটা সুগার নিলাম, সুন্দর হয় নাই। আমরা চলো আমরা এখন তাহলে একটা নিউক্লিক অ্যাসিড একদম তৈরি করে দেখি, বা নিউক্লিক অ্যাসিডও না, নিউক্লিওটাইড তৈরি করি। আমরা প্রথমে একটা নিউক্লিওটাইড তৈরি করি। আমরা তো থিওরি জানি, আমরা সূত্রটা জেনে গেছি যে নিউক্লিওটাইড বানাতে আমাদের কী কী লাগবে। আমরা জাস্ট এখন সেই উপকরণগুলো কাজে লাগিয়ে আমরা এখন একটা নিউক্লিওটাইড বানাবো, ঠিক আছে। তাহলে নিউক্লিওটাইড বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে একটা সুগার, তাই তো? তাহলে আমরা একটা সুগারের ছবি আঁকি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সুগার। আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে রাইবোজ সুগার। ওকে, এটা হচ্ছে রাইবোজ সুগার। এখন আসো আমরা বলছি যে নিউক্লিওটাইড বানাইতে হলে প্রথমে আমার নিউক্লিওসাইড বানানো লাগবে। নিউক্লিওসাইড বানানোর জন্য আমার একটা সুগারের সাথে একটা ক্ষার লাগবে। এবং এখানে দেখো, মনে আছে না তোমাদের, এখানে কিন্তু আমাদের 1 নম্বর কার্বন ছিল, 1 নম্বর কার্বন ছিল। এই 1 নম্বর কার্বনের সাথে কিন্তু আমাদের একটা
ক্ষার যুক্ত হবে। সো আমরা ধরে নিলাম যে আমরা এখানে অ্যাডেনিন ক্ষারটা যুক্ত করছি, অ্যাডেনিন ক্ষার। তাহলে এখানে আমাদের কি তৈরি হয়ে গেল বলো তো? তোমরা একটু নিজে নিজেই বলার চেষ্টা করো যে আমরা কিন্তু এক অণু সুগার আর এক অণু ক্ষার যুক্ত করেছি, কি তৈরি হলো? নিউক্লিওসাইড তৈরি হলো, রাইট, নিউক্লিওসাইড তৈরি হলো। এই নিউক্লিওসাইডের নাম কি হতে পারে? এই নিউক্লিওসাইডের নাম কি হতে পারে? যেহেতু আমরা অ্যাডেনিন নিয়েছি, সো আমরা এটার নাম দিতে পারি অ্যাডিনোসিন। এটার নাম কি দিতে পারি? অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন। সো দেখো এই নিউক্লিওসাইডের নাম হচ্ছে অ্যাডিনোসিন। এখন এটাকে যদি আমরা নিউক্লিওটাইড বানাতে চাই, তাহলে আমাদের কি লাগবে? একটা ফসফেট লাগবে। ফসফেটটা কোথায় আসবে? ফসফেটটা আসবে মূলত এই যে 5 নাম্বার কার্বনের সাথে। দেখো এই যে আমাদের এখানে কিন্তু 5 নাম্বার কার্বন আছে, এর সাথে আমাদের ফসফেটটা কানেক্ট হবে। তো যখনই ফসফেট কানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু এটা হয়ে যাবে কি? একটা নিউক্লিওটাইড। এবং এই নিউক্লিওটাইডের নাম কি হতে পারে? এটার নাম হতে পারে অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিন মনোফসফেট, বা সংক্ষেপে আমরা বলতে পারি এএমপি। তাহলে দেখো এই যে এএমপি বা অ্যাডিনোসিন মনোফসফেট, এটাই হচ্ছে আমাদের একটা নিউক্লিওটাইড। ওকে, ঠিক একইভাবে তুমি যদি এখানে এ এর জায়গায় জি নিয়ে আসো, তাহলে এটা কি হয়ে যাবে? গুয়ানোসিন মনোফসফেট বা জিএমপি। তাহলে কি? কিছুই না, জাস্ট তুমি এর জায়গায় জি বসাও, তাহলে এটার নাম হয়ে যাবে কি? গুয়ানোসিন মনোফসফেট। তুমি এটার জায়গায় সি বসাও, তাহলে কি হয়ে যাবে? সাইটোসিন মনোফসফেট। তুমি টি বসাও, তাহলে থাইমিডিন মনোফসফেট। ঠিক আছে, এরকমভাবে আমরা ক্ষারগুলো চেঞ্জ করলে ফসফেটের নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসো, এখানে আমরা যে সুগারটা নিয়েছিলাম সেটা হচ্ছে রাইবোজ সুগার, তাই না? আমরা যদি একটা ডিঅক্সি রাইবোজ সুগার নিয়ে এখন কাজ করি, ধরলাম আমরা এটা একটা সুগার ডিঅক্সি সুগার। ওকে, তাহলে এখানে আমরা একটা ক্ষার যুক্ত করলাম, ধরলাম অ্যাডেনিন ক্ষার যুক্ত করলাম, আর এখানে আমরা ফসফেট যুক্ত করলাম। তো এখন এটার নাম কি হবে? যখন আমরা রাইবোজ নিয়েছিলাম তখন নাম হয়েছিল অ্যাডিনোসিন মনোফসফেট। সো নাম যেটা আছে সেটাই থাকবে। দেখো আমরা যদি দেখি যে এটার নাম যে অ্যাডিনোসিন ছিল, আচ্ছা, তো এখন এটার ক্ষেত্রে আমরা রাইবোজ সুগার ইউজ করেছিলাম, এখানে আমরা ডিওক্সি রাইবোজ সুগার ইউজ করেছি। তো এখন নামটা কেমন হবে? দেখো এখানে যে নামটা ছিল অ্যাডিনোসিন মনোফসফেট, এই নামটা একদম সেমই থাকবে। আমরা অ্যাডিনোসিন মনোফসফেটই লিখবো এটাকে। কিন্তু কিন্তু যেহেতু আমরা এখানে ডিঅক্সি রাইবোজ সুগার ইউজ করেছি, এই জন্য জাস্ট আমরা নামের আগে ডিঅক্সি কথাটা লাগিয়ে দিব। সো এটা হয়ে যাবে ডিএএমপি। ঠিক একইভাবে এটা হয়ে যাবে ডিজিএমপি, ডিসিএমপি, ডিটিএমপি, এইভাবে করে নামগুলো হবে ডিঅক্সি এডিনোসিন মনোফসফেট। সো এটাই পার্থক্য, নামগুলো সব সেম, জাস্ট রাইবোজ সুগারের ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ সুগার আসলে ডিঅক্সি কথাটা তোমাকে যুক্ত করে দিতে হবে। তাহলে এই প্রত্যেকটা কি? এটা একটা নিউক্লিওটাইড, এটাও একটা নিউক্লিওটাইড। এইরকমভাবে অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে যদি আমরা কাজ করি, তখনই আমরা কেবল একটা নিউক্লিক অ্যাসিড বানাতে পারবো। সো আশা করি তোমরা নিউক্লিক অ্যাসিডের এই টপিকগুলো বা এই কনসেপ্টগুলো বুঝতে পেরেছো।